হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 11-এর চ্যাপ্টার নাম্বার 15 বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারটা শুরু করছি। আজকের এই ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা ব্লাডের কম্পোজিশন, ফাংশনস, এই সাম বেসিক কোশ্চেন দিয়ে আমরা চ্যাপ্টারটা শুরু করব। এর পরের যে নেক্সট যে পার্টগুলো আসবে এই চ্যাপ্টারের উপরে, সেখানে আমরা সার্কুলেটরি পাথওয়ে, কার্ডিয়াক সাইকেল, লিম্ফ এবং ব্লাড গ্রুপ কী এগুলো পরপর আমরা আলোচনা করব। তো ফার্স্টের যে ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা কিছু বেসিক কোশ্চেন করছি তোমাদেরকে, যাতে করে চ্যাপ্টারটা আরও বেশি কী হয়, ইন্টারেস্টিং হয় তোমাদের কাছে। দেখো, যে কোনো জিনিসটা শুরুই হয় কি ভালোবাসা দিয়ে। যদি না তোমার চ্যাপ্টারের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে, চ্যাপ্টারের প্রতি না কোনো ভালোবাসা থাকে, তাহলে যতই তোমাকে কেউ বোঝাক, তোমার কিন্তু সেটা মাথায় ঢুকবে না। তো যে কোনো সাবজেক্ট পড়ার আগে সাবজেক্টটাকে ভালোবাসতে শেখো, ইন্টারেস্ট খোঁজো যে কেন হচ্ছে, কী হচ্ছে, তবেই কী হবে দেখবে তোমাদের ওই চ্যাপ্টারের প্রতি বা ওই সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। যেখানে ভালোবাসা নেই সেখানে কিন্তু তোমরা কোনো কিছু টপিককে ঠিকভাবে নিতেও পারবে না, ঠিক আছে? আর যখনই তোমরা হিউম্যান ফিজিওলজি পড়ছো, খুব এত ইন্টারেস্টিং একটা জিনিস, যেখানে তোমরা একটা হিউম্যান বডি সম্পর্কে পড়ছো, আমাদের নিজেদের বডি সম্পর্কে পড়ছো, ভেতরে কী কী ফাংশনিং হচ্ছে, একটা ইন্টারেস্টিং বিষয়, হ্যাঁ কি না? তো হিউম্যান ফিজিওলজি খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগবে যদি মনোযোগ সহযোগে তোমরা দেখো আমাদের বডিতে কিভাবে বডি ফাংশনিং করছে, কিভাবে ব্লাড সার্কুলেট হচ্ছে একটা বডির মধ্যে, খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ না? তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে চ্যাপ্টারটা আমরা শুরু করি। তো আমি কিছু বেসিক কোশ্চেন করতে চাই চ্যাপ্টারটা শুরু করার আগে। সেটা ফার্স্ট কোশ্চেন গোস টু ইউ, দ্যাট ইজ হোয়াট আর দ্য বেসিক নিডস অফ আ লিভিং সেল বডি। অর্থাৎ একটা লিভিং সেলের কী কী বেসিক নিডস থাকে। হোয়াট আর দ্য বেসিক নিডস অফ আ লিভিং সেল অথবা বডি। তো একটা জীবিত কোষের ক্ষেত্রে কী কী বেসিক নিডস থাকা দরকার। ফার্স্টেই কি বলবো আমরা, কি নিউট্রিয়েন্টস, অক্সিজেন অ্যান্ড আদার এসেন্সিয়াল সাবস্টেন্সেস। তো এইগুলোই হচ্ছে বেসিক নিডস। অর্থাৎ আমাদের শরীরে কী দরকার, নিউট্রিয়েন্টস দরকার। নিউট্রিয়েন্টস বলতে আমরা যে খাবারগুলো খাচ্ছি, কি খাই, প্রতিদিন কার্বোহাইড্রেট খাই, ফ্যাট খাই। তুমি ভাত খাও, কি থাকে, ভাতে কার্ব থাকে, মানে কার্বোহাইড্রেট থাকে। বাদাম খাচ্ছ, ওতে কী থাকে, ওতে ফ্যাটস থাকছে। তেল খাচ্ছ, ওতেও ফ্যাটস থাকছে। তো কোনোটা ভালো ফ্যাট, কোনোটা খারাপ ফ্যাট, সেগুলো তো পরে আমরা ক্যাটাগরাইজ করবো। স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, ডিফারেন্ট টাইপস অফ ভাগ আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো বেসিক কি, আমাদের একটা লিভিং সেলকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তোমাকে যদি বলে তুই বেঁচে আছিস কেন, কারণ আমি খাবার খাই, হ্যাঁ না? কেউ যদি দীর্ঘদিন ধরে উপবাস করে, সে কি বেঁচে থাকতে পারবে? পারবে না। তো আমরা প্রতিদিন সকালে উঠে খাই খাই করি কেন? মায়ের কাছে যে বলি মা খেতে দাও খেতে দাও, তার একটাই কারণ কি, এটা আমাদের লিভিং সেল বডিতে কী দরকার, নিউট্রিয়েন্টসের দরকার। তো সেগুলো কোথা থেকে আসে না, খাওয়ার মাধ্যমে। তাহলে ফুড থেকে আমরা কি পাই, নিউট্রিশন পাই বা নিউট্রিয়েন্টস পাই। আচ্ছা, এরপর কি লাগে, আমাদের অক্সিজেন লাগে। আমরা কি করি, ঘুমিয়ে থাকি, জেগে থাকি, সবসময় আমাদের কি হয়, শ্বাস প্রশ্বাস চলতে থাকে। কোনোদিন যদি কেউ তোমার নাকটা বন্ধ করে দেয়, তুমি কি আর কি বেঁচে থাকবে? বেঁচে থাকবে না। কারণ কি, তোমাদের যে বডিতে যে সেলসগুলো রয়েছে, ওদের কি দরকার, প্রতিনিয়ত অক্সিজেন দরকার। এবার অক্সিজেন কেন দরকার, এর ঠিক আগের চ্যাপ্টারে তোমরা রেসপিরেটরি যে সিস্টেম, সেখানে পড়েছিলে যে আমাদের যে ফুডের মাধ্যমে যে নিউট্রিয়েন্টসগুলো যাচ্ছে আমাদের বডিতে, সেই নিউট্রিয়েন্টসগুলো কি হয়, প্রত্যেকটা এবার ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে ওই নিউট্রিয়েন্টসগুলো ব্রেক হয় ছোটো ছোটো স্মল মলিকিউলস বা পার্টিকেলসে, সেগুলো ব্লাডের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে প্রত্যেকটা সেলে পৌঁছয়। এবং প্রত্যেকটা সেলের মধ্যে কি থাকে, আমাদের রেসপিরেশন চলতে থাকে, সাইটোপ্লাজমে চলে গ্লাইকোলাইসিস, এরপর মাইটোকন্ড্রিয়াতে ইটিএস চলে, বিভিন্ন রকমের পাথওয়ে রয়েছে, ক্রেবস সাইকেল, এগুলোর মাধ্যমে কি হয়, আলটিমেটলি এনার্জি প্রোডাকশন হয়। তবে এই যে এনার্জি প্রোডাকশনের জন্য আমাদের কি দরকার, এক তো নিউট্রিয়েন্টস দরকার, আর কি দরকার, অক্সিজেন দরকার। যদি না অক্সিজেন আমরা নিতাম, তাহলে ওই খাবারগুলো যেগুলো আমাদের শরীরে যাচ্ছে, সেগুলো কি কোনোদিনও ভাঙতে পারতো না। আমরা কি, আমরা অক্সিজেনেটেড অ্যানিমালস, তাই না? যাতে আমাদের অক্সিজেন দরকার। তো এক তো খাবার খাচ্ছি কিসের জন্য, যাতে করে আমরা নিউট্রিয়েন্টস পাই। আর অক্সিজেন কেন নিচ্ছি, ওই নিউট্রিয়েন্টস যেগুলো আমাদের খাবারের মাধ্যমে আমরা নিচ্ছি, তাতে ব্রেক করে আমরা যাতে করে এনার্জি প্রোডাকশন করতে পারি। মেন তো আমাদের লক্ষ্য কি, শক্তি, তাই না? তো এই জন্য আমরা কি করে, একটা বেসিক সেল বা বডির কি দরকার, নিউট্রিয়েন্টস দরকার এবং অক্সিজেন দরকার। এবং আদার সাবস্টেন্সেস বলতে আমরা কি বোঝাচ্ছি না, ভিটামিনস। তোমরা জানো যে ভিটামিনস কি হয়, ভিটামিনস কিন্তু সরাসরি নিউট্রিয়েন্টস হিসেবে কাজ করে না। এগুলো আমরা যে খাবারগুলো খাচ্ছি, মানে মেন যে আমাদের নিউট্রিয়েন্টস লাইক কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোর অ্যাবজর্পশান, ডাইজেশানে এরা কী করে, হেল্প করে। তাহলে বেসিক কিছু নিডস রয়েছে একটা লিভিং সেল। যদি একটা সেলকে আমরা লিভিং বলছি, তার মানে কি, তার একটা কিছু নিডস থাকবে। কী নিডস থাকবে, খাবার খেতে হবে তাকে, অক্সিজেন নিতে হবে তাকে, এবং সেই সঙ্গে সঙ্গে আদার কিছু সাবস্টেন্সও তার দরকার, যাতে করে পুরো বডিটা ভালো করে ফাংশনিং করে। বোঝা গেল মেন পয়েন্ট।
এবার সেকেন্ড কোশ্চেন কি আমাদেরকে বলা হয়েছে যে আওয়ার বডি কন্টিনিউয়াসলি রিমুভস হার্মফুল সাবস্টেন্সেস ফর দ্য হেলদি ফাংশনিং অফ দ্য বডি। তাহলে আমাদের বডিতে কি হচ্ছে, প্রতিনিয়ত আমরা যে খাবারগুলো খাচ্ছি সব খাবারগুলোই তো ভালো, তা না? আর প্রত্যেকটা যে নিউট্রিয়েন্টসগুলো আমরা নিচ্ছি প্রত্যেকটাই তো অ্যাবজর্ব হয়ে শক্তি তৈরি করছে, তাও না। তার মধ্যে কিছু হার্মফুল সাবস্টেন্সও থাকে, সেগুলো আমাদের বডি থেকে রিমুভ করতে হবে। যেমন আমরা প্রোটিন ইনজেস্ট করছি যখন, প্রোটিন কি হয়, অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার, অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে কী তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। এবার এই প্রোটিনগুলো যখন ব্রেক করে সেখান থেকে কী তৈরি হয়, ইউরিয়া। ঠিক আছে, এটা তো একটা হার্মফুল সাবস্টেন্স, তো সেখান থেকে তাকে তো এক্সক্রিট আউট করতে হবে, তাই না? তাহলে আমাদের বডিতে প্রতিনিয়ত যে হার্মফুল সাবস্টেন্সগুলো তৈরি হচ্ছে, পটি তৈরি হচ্ছে বা যেই তৈরি হোক, এক্সক্রিট আউট হচ্ছে বডি থেকে, তো সেগুলো কোথার মাধ্যমে হচ্ছে? তো আমার বলার এখানে ইম্পর্টেন্সটা কি বোঝো, যে আমাদের শরীরে বেসিক নিডস কি, নিউট্রিয়েন্টস, অক্সিজেন হোক এবং আদার্স যে সাবস্টেন্সগুলো হোক, বা আমাদের বডিতে যে কন্টিনিউয়াসলি বিভিন্ন রকমের হার্মফুল সাবস্টেন্স তৈরি হচ্ছে, এগুলো তো কারো মাধ্যমে হচ্ছে, কেউ তো একজন কাজটা করছে। সেই কাজটা করে কি, আমাদের ব্লাড। অর্থাৎ আমরা যে খাবার খাই, তো খাওয়ার পর যে আমরা নিউট্রিয়েন্টসগুলো কি হয় আমাদের আর ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে স্মল ইন্টেস্টাইনে যায়, সেখান থেকে কি হয়, অ্যাবজর্পশন হয়ে ব্লাডে যায়। ব্লাড এবার কি করে, গোটা বডিতে সরবরাহ করে, প্রত্যেকটা বডিতে যে সেলস রয়েছে কোনায় কোনায় তাদেরকে পৌঁছে দেয় ওই নিউট্রিয়েন্টসগুলো। এবার তুমি খাবার তৈরি করো, মানে এবার তুমি এনার্জি প্রোডাকশন করো, খাবার নয় সরি, এনার্জি প্রোডাকশন করো। আর অক্সিজেন কি করছে, আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে সেখানে কি করে, লাংসে যায়, লাংসে গিয়ে কি হয়, লাংসের যে ব্লাড সার্কুলেশন রয়েছে লাংসে, ওখান থেকে কি হয়, ব্লাডের মাধ্যমে কি আসে, ব্লাডে কি আসে, অক্সিজেন আসে, এবং ব্লাড থেকে কি যায়, কার্বন ডাইঅক্সাইড যায়, এবং সেটা নাক দিয়ে বেরিয়ে যায়। আর নাক দিয়ে যে অক্সিজেনটা আমরা শরীরে নিচ্ছি সেটা ট্রাকিয়া হয়ে, রেসপিরেটরি বিভিন্ন ট্র্যাক হয়ে লাংসে যায়। এবার লাংসে আমাদের ব্লাড সাপ্লাই রয়েছে, ক্যাপিলারি লেভেলে গিয়ে কি হয়, ওই অক্সিজেনটা ব্লাডে আসে এবং সেগুলো আবার বিভিন্ন সেলে পৌঁছায়। অর্থাৎ কি, আমাদের শরীরে যে খাবার খাচ্ছি সেগুলো যাচ্ছে ব্লাডের মাধ্যমে বিভিন্ন সেলে, আবার যে অক্সিজেনটা নিচ্ছি আমরা সেটাও ব্লাডের মাধ্যমে বিভিন্ন সেলে পৌঁছয়। তাহলে ব্লাড কত ইম্পর্টেন্ট কাজ করছে তোমরা দেখো, দুটো ইম্পর্টেন্ট পাথওয়ে, একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম আর একটা কি, সার্কুলেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে প্রত্যেকটা আমাদের যে সিস্টেম রয়েছে বডিতে প্রত্যেকেই কি হয়, ইন্টারলিঙ্কড, এবং প্রত্যেক যে ভাইটাল কাজগুলো কে করছে, আমাদের ব্লাড। এরপরে তোমরা দেখো যখন আমরা এন্ডোক্রাইন সিস্টেম পড়বো সেখানে আমরা দেখবো যে বিভিন্ন হরমোন রিলিজ হচ্ছে, একটা সেল, একটা গ্ল্যান্ড থেকে একটা হরমোন রিলিজ হচ্ছে, সেটা কি হয়, বিভিন্ন টার্গেট টিস্যুতে পৌঁছায়, কার মাধ্যমে, ব্লাডের মাধ্যমে। তাহলে ভাবো যদি না আমাদের ব্লাড থাকতো তখন আমাদের এই যে ইম্পর্টেন্ট ফাংশানিংগুলো এন্ডোক্রাইন সিস্টেমের, রেসপিরেটরি সিস্টেমের হোক বা ডাইজেস্টিভ সিস্টেমের, কিছুই হতো না। তাহলে এই সমস্ত কাজগুলো কে করছে, আমাদের ব্লাড করছে, তাই না? তাহলে ব্লাড এবার কি পড়বো, এবারে ব্লাড সম্পর্কে আমরা একটু পড়ি। তাহলে ব্লাড কি, ব্লাড হচ্ছে আমাদের একটা কানেকটিভ টিস্যু। ওকে, তাহলে ব্লাড কি হয়, একটা কানেকটিভ টিস্যু হয়। ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এবার আমরা দেখছি কি, হাউ অল দিস হ্যাপেনিং। তাহলে আমাদের যে হার্মফুল সাবস্টেন্সগুলো বডি থেকে এক্সক্রিট আউট হচ্ছে বা আমরা ইনজেকশন করছি, নিউট্রিয়েন্টসগুলো আমাদের শরীরের বিভিন্ন কোষে কোষে পৌঁছে যাচ্ছে, অক্সিজেন নিচ্ছে, সেগুলো বিভিন্ন সেলের কোষ, মানে বিভিন্ন বডির বিভিন্ন পার্টসে কোষে কোষে যে পৌঁছে যাচ্ছে, তাহলে সমস্ত কাজটাই প্রায় কে করছে, আমাদের ব্লাড করছে। তাহলে এবার আমাদের নিশ্চয়ই ব্লাড সম্পর্কে ধারণা তৈরি হয়েছে যে ব্লাড কী ধরনের ইম্পর্টেন্ট ফাংশনিং করছে। তাহলে এবার ব্লাড সম্পর্কে একটু জানা উচিত আমাদের। তাহলে ব্লাডটা কী বাবু, ব্লাড হচ্ছে আমাদের একটা কানেকটিভ টিস্যু। ঠিক আছে, এবার এই কানেকটিভ টিস্যু যখন তোমরা পড়ছো, কানেকটিভ টিস্যু জানো তোমরা দুটো পার্টস থাকে, হ্যাঁ কি না, দুটো পার্টস থাকে, একটা থাকে কি ম্যাট্রিক্স পার্ট আর একটা থাকে কি সেলসের পার্ট। এবার ব্লাড হচ্ছে একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কেন স্পেশালাইজড, কারণ এর যে ম্যাট্রিক্স সেটাকে আমরা কি বলবো, প্লাজমা, এবং এই প্লাজমাটা কি হয়, লিকুইড হয়। ঠিক আছে, সেই কারণে ব্লাডকে আমরা ফ্লুইড কানেকটিভ টিস্যুও বলতে পারি, কারণ এর যে ম্যাট্রিক্স পার্ট এটা কি হয়, ফ্লুইড হয়। আর কি থাকে, ফর্মড এলিমেন্টস। ফর্মড এলিমেন্টস বলতে সেলস, যে দুটো পার্ট কানেকটিভ টিস্যুর, একটা থাকবে কি ম্যাট্রিক্স আর একটা কি সেলস। এবারে এর ম্যাট্রিক্সটাকে আমরা কি বলছি, প্লাজমা বলছি, এবং সেলস পার্টটাকে আমরা বলছি ফর্মড এলিমেন্টস। আচ্ছা, এখানে ফর্মড এলিমেন্টস বলারও একটা কারণ রয়েছে, কারণ এখানে যে সেলসগুলো রয়েছে, কিছু তো সেলস রয়েছে এবং কিছু রয়েছে সেলসের ফ্র্যাগমেন্ট, সেগুলো অ্যাকচুয়ালি সেলস না।
যেমন আমরা যদি প্লেটলেটসের এক্সাম্পল নিই, প্লেটলেটস কিন্তু সেল নয়, সেলসের ফ্র্যাগমেন্টস। ডাব্লিউবিসি আরবিসি এরা সেলস, কিন্তু প্লেটলেটস সেল নয়, সেই কারণে কি বলা হয়, একে ফর্মড এলিমেন্টস বলা হয়, ফর্মড এলিমেন্টস। এবারে আমরা একটু কম্পোজিশনটা দেখে নিতে পারি ব্লাডের। তো ফার্স্টে কম্পোজিশন কি, নর্মাল কম্পোজিশন অফ দ্য ব্লাড। দেখো প্রথমেই রয়েছে তোমাদের দুটো পার্ট, একটা হচ্ছে কি প্লাজমা, একটা হচ্ছে কি সেলস, আর কিছু গ্যাসেস থাকে। তো গ্যাসেস ওই যেগুলো আমরা রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে নিই, একটা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যেটা বেরিয়ে যায় সেল থেকে, কি হয় সেল থেকে যেটা ব্লাডে মিশে সেটা কি কার্বন ডাইঅক্সাইড। তোমরা জানো রেসপিরেটরির লাস্টে কি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় রেসপিরেশনের লাস্টে। সেই কার্বন ডাইঅক্সাইড কোথায় আসে, ব্লাডে, ব্লাড থেকে সেটা যায় লাংসে, লাংস হয়ে রেসপিরেটরি ট্র্যাক হয়ে নাক দিয়ে বেরিয়ে যায়। আবার কি হয়, বাতাস থেকে নাকের মাধ্যমে রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে লাংস, সেটা কি ব্লাডে পৌঁছয় এবং সেগুলো বিভিন্ন শরীরের বিভিন্ন কোষে গিয়ে পৌঁছয়। তাহলে গ্যাসেসও থাকে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই সমস্ত গ্যাস। প্লাজমার পার্ট কি দেখো, ওয়াটার রয়েছে এবং সলিডস রয়েছে। ওয়াটার রয়েছে 91 to 92%, সলিড রয়েছে 8 থেকে 9%। আচ্ছা, এবং সেলস কি রয়েছে, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, প্লেটলেটস। আচ্ছা, এবার হচ্ছে কি মনে রাখবে যে ব্লাডের দুটো পার্ট, একটা হচ্ছে কি প্লাজমা আর একটা হচ্ছে কি ফর্মড এলিমেন্টস। এবারে গোটা ব্লাডটাকে যদি আমরা 100% ধরি, তার মধ্যে প্লাজমা রয়েছে কত পার্সেন্ট এবং ফর্মড এলিমেন্টস রয়েছে কত পার্সেন্ট, সেটা আমরা একটু দেখে নিই। যদি দেখা যায় যে আমাদের প্লাজমা পার্টটা রয়েছে কত পার্সেন্ট, প্লাজমা পার্টটা রয়েছে আমাদের নিয়ারলি 50% অফ দ্য ব্লাড ইজ কম্পোজড অফ প্লাজমা। অর্থাৎ ব্লাডের 55%, সরি 50 নয়, 55% অফ দ্য ব্লাড সেটা কি হয়, প্লাজমা হয়। আবার প্লাজমার কালার কি হয়, স্ট্র ইয়েলো কালার হয়, খড় ধোয়া জলের মতো হয়, ভিসকাস হয়, প্রচণ্ড ভিসকাস, এবং 55% কনসিস্ট করে। আর কি রয়েছে আমাদের ফর্ম এলিমেন্টস। ফর্ম এলিমেন্টস কোনগুলো রয়েছে, একটা প্রথম রয়েছে কি আরবিসি বা এরিথ্রোসাইট, তারপরে কে রয়েছে, আচ্ছা আরবিসি বা এরিথ্রোসাইট, এরপর রয়েছে আমাদের ডাব্লিউবিসি বা লিউকোসাইট, তারপর রয়েছে প্লেটলেটস বা থ্রোম্বোসাইট। ঠিক আছে, এরপর আমরা উপরের স্লাইডে দেখে নিই কোনটা কত পার্সেন্ট রয়েছে। এবার বুঝতে পারলে যে প্লাজমা যদি 55% থাকে, আর কত থাকে, 100 থেকে 55% বাদ দাও, তাহলে 45%। তাহলে আমাদের 55% কে থাকছে প্লাজমা, আর বাকি যে 45% এটা কি থাকছে আমাদের, না সেলস। ওকে, তাহলে 55% প্লাজমা এবং 45% আমাদের থাকছে সেলস বা ফর্মড এলিমেন্টস। সেলস বলা থেকে ফর্ম এলিমেন্টস বলা বেশি বেটার। তাহলে কী কী ধরনের ফর্ম এলিমেন্টস থাকে আমাদের, হোয়াইট ব্লাড সেল যাকে আমরা লিকোসাইটও বলে থাকি, তারপর রয়েছে আমাদের রেড ব্লাড সেল যাকে আমরা কি বলে থাকি, এরিথ্রোসাইট, এবং প্লেটলেটস যাকে আমরা থ্রোম্বোসাইটসও বলে থাকি। ওকে, এবার প্লাজমাতে আমরা কি জানি, প্লাজমা কত পার্সেন্ট থাকে, 55%। এবারে প্লাজমাটাকে হোল যদি 100% ধরি, তার মধ্যে 91 to 92% ওয়াটার থাকে, সলিডস থাকে 8 to 9%। তাহলে এবার ওয়াটারের মধ্যে কী কী ধরনের, আচ্ছা এবার সলিডসের মধ্যে কী কী ধরনের সলিডস থাকছে, ইনঅর্গানিক লাইক সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, কপার। অর্গানিকের মধ্যে রয়েছে সুগার, লিপিড, ইন্টারনাল সিক্রিশন, অ্যান্টিবডিজ, এনজাইম, হরমোনস। এগুলো হরমোনসগুলো সব রিলিজ হয় কোথায়, ব্লাডের মাধ্যমে যায়। অ্যান্টিবডিজ থাকে ব্লাডে, বিভিন্ন ধরনের সেলস যেগুলো সিক্রিট করে ব্লাডের মধ্যে সেগুলো। তাহলে এগুলো হচ্ছে কি অর্গানিক পার্টস। আচ্ছা, এবং ব্লাডের মধ্যে কিছু ধরনের প্রোটিনস থাকে, কী কী ধরনের প্রোটিনস থাকে, অ্যালবুমিন থাকছে, গ্লোবিউলিন থাকছে, ফাইব্রিনোজেন থাকছে, প্রোথ্রম্বিন থাকছে। এবার বিভিন্ন ধরনের প্রোটিনের বিভিন্ন রকমের কাজ থাকে, যেমন অ্যালবুমিন কী করে, বিভিন্ন অসমোটিক প্রেশার এটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। আমি পরের দিন ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটা টপিকের মানে এই প্রত্যেকটা প্রোটিনের কি হয় ফাংশনসগুলো ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকে জাস্ট দেখে নাও কম্পোজিশনগুলো কী কী আছে। তাহলে কী কী ধরনের প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। আচ্ছা, প্লাজমের দুটো পার্ট, ফার্স্ট হচ্ছে ওয়াটার অ্যান্ড সলিড। ওয়াটার কত থাকে, 91 to 92%। সলিডস কত পার্সেন্ট থাকছে, 8 to 9%। এবার যে সলিডসগুলো থাকে আমাদের, তাদের দুটো পার্টস, একটা হচ্ছে অর্গানিক পার্টস, একটা হচ্ছে কি ইনঅর্গানিক পার্টস। অর্গানিক পার্টসে কে কে থাকে, বিভিন্ন রকমের সুগার, লিপিডস, প্রোটিন, হরমোনস, অ্যান্টিবডিজ সেইগুলো। আর প্রোটিনস কোনগুলো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। আর ইনঅর্গানিকের মধ্যে বিভিন্ন রকমের যে আয়ন্সগুলো লাইক পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, এইগুলো। আর গ্যাসেস থাকে জানো, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এগুলো। এছাড়াও বিভিন্ন রকমের প্রোটিনস পার্টসের মধ্যে আমরা পড়ে নিলাম অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। এছাড়াও কিছু নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস থাকে। প্রোটিনও জানো নাইট্রোজেনাস সাবস্টেন্স, কিন্তু যারা নাইট্রোজেনাস সাবস্টেন্স কিন্তু প্রোটিন নয়, লাইক নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস,
সেগুলোকে কি বলবো আমরা? নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস বা এনপিএন। এগুলোর মধ্যে কে কী আছে? আমাদের ইউরিয়া আছে, ক্রিয়েটিন আছে, ইউরিক অ্যাসিড আছে, ক্রিয়েটিনিন আছে, অ্যামোনিয়া আছে। দেখো প্রোটিনও হচ্ছে কি একটা নাইট্রোজেনাস সাবস্টেন্স, কারণ ওখানে অ্যামাইনো গ্রুপ থাকে। কি থাকে? অ্যামাইনো গ্রুপ থাকে, NH2। তাই জন্য একে কি বলা হয়? নাইট্রোজেনাস সাবস্টেন্স। সেটা হলো কি? প্রোটিন। এবারে কিছু নাইট্রোজেনাস সাবস্টেন্স যেগুলো প্রোটিন নয় তাদেরকে কি বলছি? নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। বুঝতে পারলে ডিফারেন্সটা কোথায়? সেগুলো কি কি হয় নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, আর কি ক্রিয়াটিনিন, এমন অ্যামোনিয়া, এইগুলো। আর কিছু কোলেস্টেরল থাকছে আমাদের, অ্যাসকর্বিক অ্যাসিড, গ্লুকোজ, ফসফোলিপিডস, ফ্যাট, পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। ওকে, নাও আমরা একটু আরবিসি সম্পর্কে জেনে নিই আর প্লেটলেট সম্পর্কে জেনে নিই, দিলেই আজকের ক্লাসটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আরবিসি তোমরা জানো একটা ফর্ম এলিমেন্টস। আরবিসির সব থেকে বেশি আমাদের বডিতে যে সেলসটা থাকে, অর্থাৎ ব্লাডের সব থেকে বেশি অ্যাবান্ডেন্ট যে সেল ব্লাডের মধ্যে, ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অফ অল দ্য সেলস ইন ব্লাড। তাহলে ব্লাডের মধ্যে কত রকমের সেলস থাকে? আরবিসি থাকে, WBC থাকে। তো সবগুলো মিলিয়ে সব থেকে বেশি কি থাকছে না? আরবিসি। এর নাম্বার কত হয়? 5 থেকে 5.5 মিলিয়ন্স পার MM³ অফ ব্লাড। অর্থাৎ একটা MM³ অফ ব্লাডে 1 MM³ অফ ব্লাড কন্টেইনস কত? 5 to 5.5 মিলিয়ন্স। 1 মিলিয়ন্স মানে 10 লাখ। এবারে 5 মিনস 50 লাখের মতো সেলস থাকে এই এক ফোঁটা রক্ততে। বুঝতে পারলে কতটা বেশি? আচ্ছা, কোথায় তৈরি হয় আমাদের এই আরবিসিগুলো? এটা তৈরি হয় আমাদের রেড বোন ম্যারোতে ইন অ্যাডাল্ট। অর্থাৎ আমরা যারা যখন বয়স হয়ে যায় আমাদের, অ্যাডাল্ট কাকে বলি? 18+, দিস ইজ অ্যাডাল্ট। 20+, এরা হচ্ছে অ্যাডাল্ট। তাহলে তখন কি হয়? আমাদের যে রেড বোন ম্যারো থাকে, আমাদের যে লং বোনসগুলোর যে দু সাইড, ঠিক আছে, টার্মিনালস অফ দি লং বোনসে কি থাকে? রেড বোন ম্যারো থাকে। এখান থেকে তৈরি হয় রেড বোন সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো, ডোন্ট ওয়ারি। এখান থেকে তৈরি হয়, এখন ইনফরমেশনগুলো মনে রাখো। এমব্রায়োনিক স্টেজে কোথা থেকে তৈরি হয়? ইয়ক স্যাক থেকে। ফিটাল লাইফে তৈরি হয় লিভার অ্যান্ড স্প্লিন থেকে। অ্যাডাল্টের ক্ষেত্রে রেড বোন ম্যারো থেকে। যখন আমরা মায়ের পেটে থাকি, যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হচ্ছে, তখন ইয়ক স্যাক থেকে। যখন আরেকটু বড় হয়ে যায় এমব্রিও থেকে, যখন ফিটাল হয়ে গেল, বাচ্চাটা বড় হচ্ছে, তখন কি হয়? লিভার অ্যান্ড স্প্লিন থেকেও তৈরি হতে পারে। শেপ কেমন হয়? বাইকনকেভ শেপ হয়, অর্থাৎ দুটো দিকেই কি হয়? অবতল, মাঝখানটা কি হয়? বাইকনকেভ। কনকেভ মিন্স দেখেছো? কনকেভ মিরর, দু সাইডটা উঁচু উঁচু, মাঝখানটা কি হয়? গর্ত, দ্যাট ইজ বাইকনকেভ। দু সাইডে কি হয়? কনকেভ। ডিভয়েড অফ নিউক্লিয়াস, এতে নিউক্লিয়াস থাকে না। কি হয়? নিউক্লিয়াস থাকে না। আর কি থাকে এতে? রেড কালারের একটা পিগমেন্ট থাকে যেটা হিমোগ্লোবিন বলে, সবাই জানে। এর কতটা পরিমাণে থাকে দেখো? 12 থেকে 16 গ্রাম থাকে পার 100 ml অফ ব্লাড। অর্থাৎ 100 ml ব্লাডে কত থাকে? 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। আর কতদিন বাঁচে আর বেশি? দ্যাট ইজ 120 ডেজ। এগুলো সব ছোটোবেলায় পড়েছো তোমরা। এবার আমি তোমাদেরকে একটা কি করবো, স্ট্রাকচার দেখো। এই দেখো, এইটা হচ্ছে আমাদের কি? রেড ব্লাড সেল বা আরবিসি। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আরবিসি। এটা হচ্ছে আমাদের কি? আরবিসি। দেখো দুই সাইডটাই কি হয়? দুই সাইডটাই কনকেভ, মাঝখানটা দেখো গর্ত টাইপস, আর দু সাইডটা ফোলা ফোলা, কোনো নিউক্লিয়াস থাকে না, বাইকনকেভ শেপ বা হিমোগ্লোবিন থাকে, লাইফ স্প্যান 120 ডেজ হয়। আর এটাকে যদি আমি 1 মিনিট মাঝ বরাবর কেটে ফেলি, তখন কি হবে? এইরকম দেখতে লাগবে। তাই জন্য আমরা যখন আরবিসির স্ট্রাকচার আঁকি, এরকম আঁকি না? এটা কি? সাইড ভিউ, আর এটা কি? টপ ভিউ। ওপর থেকে দেখলে এরকম লাগে। আচ্ছা, এরপরে আমরা প্লেটলেট সম্পর্কে একটু জেনে নিই। প্লেটলেটসকে আমরা আরেকটা নামেও জানি, দ্যাট ইজ কি? থ্রোম্বোসাইট। সেগুলো কি হয়? সেল ফ্র্যাগমেন্টস অর মেগাক্যারোসাইট। আমাদের যখন আরবিসি ফর্মেশন হয়, হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে আমাদের কি হয়? বিভিন্ন রকমের ব্লাড সেলস তৈরি হয়। তো হিমাটোপয়েসিস একটা বড় পার্ট, যখন তোমরা হিউম্যান ফিজিওলজি নিয়ে ডিটেলসে আলোচনা করবে বা পড়াশুনো করবে, তখন পুরো প্রসেসটা তোমরা জানতে পারবে। তবে এইটুকু এখন জেনে রাখো যে আমাদের যে রেড বোন ম্যারো থাকে, ওখানে আমাদের যখন আরবিসি ফর্মেশন হয়, তো আরবিসি ফর্মেশনের সময় তারও অনেক আগে
বিভিন্ন রকম স্টেজ থাকে, ঠিক আছে? একটা হিমাটোপয়েটিক স্টেম সেল মানে কি এমন ধরনের সেল যেখান থেকে সব রকমের ব্লাড সেলসগুলো তৈরি হতে পারে, তাকে বলছি হিমাটোপয়েটিক স্টেম সেল। হিমাটোপোয়েসিস মানে কি সেল ফর্মেশন, ব্লাড সেল ফর্মেশনকে আমরা বলি হিমাটোপোয়েসিস। এবারে হিমাটোপয়েটিক স্টেম সেল মানে কি এমন ধরনের স্টেম সেল যেখান থেকে বিভিন্ন রকমের ব্লাড সেলস তৈরি হচ্ছে। এবার হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের সেলস তৈরি হয়। তার মধ্যে একটা সেল হচ্ছে কি মেগা ক্যারিওসাইট। এবার এই মেগা ক্যারিওসাইট সেলসগুলোর বিভিন্ন রকমের মডিফিকেশন হয় এবং সেলগুলো ফ্র্যাগমেন্টসে ভেঙে যায়। তাহলে যখন ওই ফ্র্যাগমেন্টসগুলো ভেঙে যায় তখন তাকে আমরা কি বলি কি প্লেটলেটস, ওই প্রত্যেকটা পার্টসগুলোকে। এদের নাম্বার ব্লাডে কত থাকে 1.5 টু 3.5 লাক্স, 1.5 লাখ থেকে 3 লাখ। রিলিজ কোয়াগুলেশন ফ্যাক্টরস ইনভলভ ইন ব্লাড কোয়াগুলেশন, আমাদের যে ব্লাড কোয়াগুলেশন হয় সেখানে বিভিন্ন রকমের ফ্যাক্টরস লাগে, তো এই ফ্যাক্টরসগুলো রিলিজ করে কে প্লেটলেটস, ঠিক আছে? তো এইটুকু পর নিশ্চয়ই বোঝা গেছে। আজকের পর্যন্ত ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, পরের দিন আমি আরও ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা টপিক। পরের দিন আমরা ডব্লিউবিসি নিয়ে আলোচনা করব, আর কি করব লিম্ফ নিয়ে একটু আলোচনা করব। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে।